Hello, guys. Hell Satan, Hell Lucifer. ওয়েলকাম টু দ্য ডার্ক ইনসাইডার। আমাকে কম বেশি অনেকেই হয়তো চেনেন বা অনেকে চেনেন না, নতুনভাবে পরিচিত হবেন। আজ থেকে ঠিক ২ বছর আগে যারা আমাকে চেনেন তারা জানেন, ঠিক ২ বছর আগে আমি পডকাস্ট যখন শুরু করেছিলাম, একটি বিশেষ চ্যানেল থেকে আমি শুরু করেছিলাম। যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোন চ্যানেলের কথা বলছি। আমার সেই প্রথম পডকাস্টের ভিডিওর জাস্ট হোস্ট আর গেস্টের পজিশনটা ইন্টারচেঞ্জ হয়েছে। বুঝতেই পেরেছেন এতক্ষণে আমি কার কথা বলছি। হ্যালো কৌস্তভ, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি, আর এটা আমার কাছে ভীষণ এক্সাইটমেন্টের একটা ব্যাপার কি ঠিক ২ বছর আগে কৌস্তবের আড্ডাতে আমি ছিলাম অ্যাজ এ গেস্ট, তুমি ছিলে হোস্ট। আজকে আমি হোস্ট আমার এই বেবি চ্যানেলে, মৌমিতা গাঙ্গুলি পডকাস্টে দ্য ডার্ক ইনসাইডারে আমি হোস্ট আর তুমি গেস্ট। এক্স্যাক্টলি। অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আপনারা কৌস্তভকে সবাই জানেন, মানে আমি তো বলবো গ্রেট ইউটিউবার। মানে ওর মতো হোস্ট, এত সুন্দরও হোস্ট করে যার জন্য কৌস্তবের আড্ডা থেকে বেরিয়ে আমার কখনো মনে হয়নি আমি অন্য কোথাও যাই। আমি কাউকে কিন্তু ছোট করছি না, সকলকে রেসপেক্ট দিয়ে বলছি। তো আপনারা অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ হোস্ট ওকে তো সবাই চেনেন, কিন্তু অনেকেই জানেন না ও কিন্তু খুব ভালো একজন অকাল্টিস্টও। প্রথম যেদিন তোমার সাথে আমার ডিসকাশন হয়েছিল, বিইং কৌস্তব থেকে আমি তোমাকে টেক্সট করেছিলাম। হ্যাঁ, তুমি রিপ্লাই করলে, নাম্বার দিলে, দেন বললে যে আমি একটু কনভারসেশন আপনার সাথে করব। বেশিক্ষণ না, ০.৫ ঘন্টা আপনার টপিকটা নিয়ে কথা বলবো, আপনি কি ম্যাটারে পডকাস্ট করতে চান। এক্স্যাক্টলি। আমার এখনো মনে রয়েছে 11:30টায় তুমি আমাকে টাইম দিয়েছিলে যে কল করবো, 11টা থেকে 11:30। কনভারসেশনটা 11:30 থেকে 12টা অবধি হওয়ার কথা ছিল, বাট 11:30 থেকে সেটা 1টা পর্যন্ত হয়েছিল রাত। এই ২ বছরে তোমার সাথে এরকম অনেক হয়েছে যখন হয়তো আমাদের পডকাস্টটা ১.৫ ঘন্টার, ঠিক আছে, বাট আমাদের ২.৫ ঘন্টা ডিসকাশন হয়েছে অকাল্ট নিয়ে। এক্স্যাক্টলি। মানে দেখো, অকাল্টের টপিকটাই এমন, আমার মনে হয় আমার অনেক বন্ধু অকাল্টিস্ট, আমি নিজেও ইনভলভড। 2024-এ গুরুর থেকে পারমিশন পাই এবং তারপরে এই ফিল্ডে আমি এসছি অনেক আগে, পড়াশুনো অনেক দিনের, কিন্তু আমি কাজ করা শুরু করি 2024-এ। আমার যিনি গুরু তিনি আমার অবভিয়াসলি পিতৃস্থানীয়, কিন্তু তিনি খুব ভালো একজন গাইড এবং আমার বন্ধু। তার সাথে যখনই কথাবার্তা হয়েছে, যখনই কোনো বিপদ হয়েছে, মানে রিসেন্টলি আমি একটা কেস সলভ করেছি, মুম্বাইয়ের কেস ছিল সেটা। আমি এটা আরেকটা পডকাস্টেও বলেছিলাম আমার চ্যানেলের, যে কাজ করতে করতে কিছু রিচুয়ালস ছিল, আমি আমার নেগেটিভিটি কাটাচ্ছিলাম, অ্যান্ড সেই সময় আমার বাড়িতে আগুন লেগে যায়। এটা অনেক মানুষই জানেন। আমার আগুনটা লেগেছে হলে। আমি হল থেকে আমি জাস্ট মানে আজকে যে প্যান্টটা পরে আছি না, সেদিন আমি সেই প্যান্টটাই পরেছিলাম, অ্যাডিডাসের একটা ওই মানে এই মেটেরিয়ালগুলোতে খুব তাড়াতাড়ি আগুন লেগে যেতে পারে, সিগারেটের কোনো ছাই ফাই পড়লে ফুটো হয়ে যাবে, এরকম ব্যাপার। আমি দেখছি আগুনটা আমার দিকে তেড়ে আসছে। আমি আমার স্টুডিও রুমে ঢুকি, দরজা বন্ধ করতে পারছি না কারণ দরজা ফরজা পুরো ধরে যাবে। পেট্রোল ছিল যেহেতু, যাই হোক আমি ডিটেলসে যাচ্ছি না। আমি জাস্ট দেখলাম, আমি এই ঘরে ঢুকলাম, আগুনটা কিন্তু একদম দরজার সামনে বন্ধ হয়ে গেল। ওকে, প্রায় বলা যায় মরতে মরতে বেঁচেছি। আমার সাথে আরও 2জন ছিল। নিজের লাইফের জন্য তো ভয় লেগেই ছিল, কিন্তু আমার সাথে আরও 2জন যারা ছিল তাদেরকে নিয়ে আমার বেশি টেনশন হয়েছিল। এইসব হয়ে যাবার পরে আমি আমার গুরুকে ফোন করি, তখন প্রায় কটা বাজে, 1টা-1:30। উনি রিসিভ করেন। আমি বললাম এই হয়েছে দাদা। উনি বলেন বড় কোনো ফাড়া ছিল, বেঁচে গেছো, মা যখন সাথে আছেন কিছু হবে না। আমি এই ব্যাপারটা না অক্ষরে অক্ষরে টের পাই। তুমি যখন স্পিরিচুয়ালি কানেক্টেড, তোমার যিনি ডেইটি, তোমার যিনি ইষ্ট, সে সবসময় তোমাকে দেখছেন, সবসময় প্রোটেক্ট করছেন। শুধু প্রোটেক্ট করছেন এটা আমি বলবো না, আমি এটাও বলবো তুমি যখন কোনো ভুল করছো, রং ডুইংস রয়েছে তোমার, সেটাও কিন্তু তিনি দেখেন।
এক্স্যাক্টলি। আমি আমার কথা দিয়ে বলি, আমি তো এটা ফিল করেছি যখন আমার কোনো কিছু ব্যাড কিছু হচ্ছে, হেলথে কোনো প্রবলেম যাচ্ছে কিছু। সবাই আমাকে বলে, টেক কেয়ার কর, নিজের জন্য ভাব। আমি একটা জিনিস ভীষণ ভেতর থেকে কনফিডেন্সে বলতে পারি, আমি যাকে ওয়ার্শিপ করি, যার প্রেয়ার করি, যার রিচুয়াল করি, উনি আমার সাথে আছেন শুধু তা নয়, উনি আমাকে কোলে করে নিয়ে যাচ্ছেন। আমি এটা মনে করি। আহ, ওই দিন রিচুয়ালে আমার নিজের কিছু ভুল ছিল, অ্যান্ড ভুলটা কেন ছিল? ওভার কনফিডেন্সের জন্য। হুম, ওকে, ইভেন আমাকে না আমার গুরুকে এই পুরো ব্যাপারটা বলতেও হয়নি। হি ইজ জাস্ট লাইক, খুব বেশি বার বেড়েছিস না, এটা তারই এফেক্ট। ওকে, এবং আমি বুঝতে পারি যে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। আমরা সবাই মানুষ। একই জিনিস যখন বারংবার করছি, প্রায় আমি 500 বার হয়তো করে ফেলেছি, তারপরে একটু ওভার কনফিডেন্ট হয়তো আমরা হয়ে পড়ি, যেটা হওয়া উচিত নয় উচিত সবসময়। নয়। কারণ আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি, তুমিও হয়তো একমত হবে আমার সাথে, আমরা আগুন নিয়ে খেলি হ্যাঁ, এবং এক্স্যাক্টলি। প্রতি মুহূর্তে আমাদের লাইফের রিস্কও থাকে। হুম, হুম, ওকে, হুম, হুম, একটা রিচুয়াল একদম। এদিক থেকে যদি এদিক হয়ে যায়, তুমি রিস্ক কিন্তু থাকে। একটা বাজে রকমের অ্যাডভার্স এফেক্টের মধ্যে একদম, পড়ে যাও। একদম। অকাল্টের এই বিষয়টা নিয়ে আমি 2018 থেকে পড়াশোনা করা শুরু করি। 2019-এ একটা নিজের লাইফে প্যারানর্মাল এক্সপেরিয়েন্স ঘটে। এই ইনসিডেন্টটাই কি তোমাকে মানে পুশ করেছে অকাল্ট পাথে আসতে, নাকি আরো কোনো রিজন আছে তাহলে আমি একটু প্রিভিয়াসলি? শুরু থেকেই শুরু করি। হ্যাঁ, একদম। কারণ আমি আমার ইনিশিয়াল যে কেসগুলো রয়েছে, যেগুলো আমি বলেছিলাম আমার ইউটিউবের একটা ভিডিওতে, সেটা যে কোনো কারণে আমি প্রাইভেট করে নিয়েছিলাম। 2015 ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি, 13 তারিখ রাত, আমি অর্গানিক কেমিস্ট্রি পড়ছি। পড়তে পড়তে জানি কালকে সকালে ম্যাথস টিউশন আছে। আমার তখন একটা গার্লফ্রেন্ড ছিল, তার সাথে ঘুরতে বেরোবার প্ল্যান হয়েছিল। আমি ভালো পড়াশুনো করে ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে আমার ঘুম ভাঙে একটা কান্নার শব্দে। মানে কান্নার মানে হয় না, একটা আর্তনাদের সাথে কেউ কাঁদছে, মানে হুম। বাড়িতে মনে হয় যে শ্মশান হয়ে গেছে, এরকম টাইপের একটা কান্না। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে সবাই মিলে, মানে আমি হুম, এটা আমার মামার বাড়ির কথা বলছি, ঠিক ওকে। আছে? মামার বাড়িতে 3 দিদা ছিল, আচ্ছা। আমার দাদু ছিল। হুম, ওকে, এই যে 3 দিদা, হুম, তারা যদি সম্মিলিতভাবে কেঁদে ওঠে, হুম, যেরকম একটা, আমার না বুকটা মানে মানে ধরাস করে উঠেছে। আমার স্বাভাবিক। ফার্স্টেই মনে হয়েছে আমার দিদার কি কিছু হলো, সিঁড়ি হুম, ফিরি আছে, বৃদ্ধ মানুষ, জানি না। আমি তারপরে ঘুম থেকে উঠে পড়ি, হুম, আমি দৌড়ে নিচে যাই। হুম। আমার দিদা একটাই কথা বলে, ছোট দাদু আর নেই। মাই গড! আমি মামার বাড়িতে শুতে আসার, যেহেতু আমাদের ঘরটা ছোট ছিল, রাতে পড়াশোনা করতাম, মা বাবার অসুবিধা হতো, তাই জন্য আমি মামার বাড়িতে পড়তে যেতাম। মানে পড়তে যেতাম মানে রাতে ঘুমোতাম, সেই সময় পড়াশোনাও করে নিতাম। এবার আমি যখন ঢুকেছি তখনও ছোট দাদু আমার খুব পেছনে লাগতো ছোটবেলা থেকে, ঠিক আছে? অ্যান্ড খুব কানেক্টেড ছিলাম আমরা, ভালো ফুটবল খেলতো। সেই দাদু আর নেই। মানে আমি ফিলিংটা না বোঝাতে পারবো না। আমি জানি না এখন এত বছর পরে এতগুলো মৃত্যু লাইফে দেখেছি, এবং আমার আমার বেশ কিছু ব্যাপার রয়েছে, আমি তো অন ক্যামেরা বলতে পারবো না তোমাকে। আমি পার্সোনালি বলেছি আমার ছোটবেলা বা হুম, ছোটবেলার স্ট্রাগল বা অ্যাডাল্ট হুম, লাইফ যখন স্টার্ট হয়েছিল, হুম, সেই সময় স্ট্রাগলের ব্যাপারে মনে হচ্ছিল যে যাকে এতটা ভালোবাসি সে চলে গেল, ভেতরটা ফাঁকা লাগছিল পুরো। তো আরজি করে নিয়ে যাওয়া হয়েছিল, আরজি করে গেছে 1-1.5 ঘন্টার মধ্যে শেষ। মানে আমি না ফিলিংটা এখনো, যখন ফিরছে একটা ওই ছোটা হাতি হয়, হুম, সেই ছোটা হাতিতে পেছনের পোর্শনে দাদুকে শোয়ানো, হুম, তখন সেটা ডেড বডি হয়ে গেছে। হুম, সামনে পাড়ার ওই কাকু, হুম, আমার মা, মামার বাড়ির ফ্ল্যাট, মানে আমার যে ফ্ল্যাট ছিল সেটা খুবই কাছাকাছি। তো আমার মা ওই রাতে ছুটে এসছে। দাদুকে আমি, আমার মা, আর ওই যে পাড়ার কাকু ছিল, আর কেউ নেই তো, মাঝরাত। মা একটা হাত ধরেছেন, ওই কাকু এক হাত ধরেছেন, আমি পায়ের পোর্শনটা পুরোটা ধরেছি। ওই মাঝরাতে টানতে টানতে লবিতে এনে শোয়ানো হয়েছে। অন্ধকার ওই করিডোর বা যাই বলো, স্পেসটা ধরে আমি হুম, এলাম। সামনে ভেপার ল্যাম্পের আলো আলো জ্বলছে, একটা মানে সামনেই পুকুর, বাড়ির সামনেই পুকুর, হুম, কালো জল, মানে
আমি না ফিলিংটা বোঝাতে পারবো না, প্রচন্ড মানে নেগেটিভ নয়, কিন্তু এটা নেগেটিভ নয় মৌমিতা দি, এটা এটা মানে নেগেটিভ ভেতর থেকে না মনে হয় যে এটা কি হয়ে গেল, এটা এরকম হয়তো অনেকেই বলবেন যে এই মৃত্যুটা তো খুবই সাধারণ, বৃদ্ধ মানুষ মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু, এর থেকেও অনেক বাজে ভাবে মানুষের মৃত্যু ঘটে থাকে, বাট এটা অন্য কিছুই ছিল। হয়তো এটা এমন একটা জায়গা ছিল যেটা আমার লাইফকে পুরোপুরি হয়তো চেঞ্জ করে দেওয়ার মতো সিগনিফিকেন্স রাখে। সকালবেলা ম্যাথস টিউশন ছিল, সারা রাত জেগে ধূপ ফুপ দেওয়া হয়েছে চারিদিকে, ধূপ এবং বডি যখন আস্তে আস্তে পড়ছে, ঠিক আছে, কারণ যতক্ষণ না রিলেটিভসরা আসছেন না ততক্ষণ অবধি তো রাখতেই হবে, তারপরে দাহ হওয়ার কাজ, অন্তিম সংস্কারের ব্যাপারটা থাকবে। তো বডির যে ওই গন্ধ আর ওই যে মাদ্রাসি যে ধূপগুলো জ্বালানো হয়, ওটার না গন্ধটা এমনভাবে একটা নাকে লেগে গেছিল। আমার মা সকালবেলা বললো যে তুই চলে যা, পড়তে চলে যা, এখানে থেকেই বা কি করবি, পড়ে আয়। ভ্যালেন্টাইন্স ডে তো চপাট হয়ে গেল পুরো, যাইনি, স্বাভাবিক। ম্যাথস ফ্যাথস কমপ্লিট করে, মানে টিউশন কমপ্লিট করে বাড়িতে এসছি, দুপুরবেলা হয়েছে, সবাই মিলে শ্মশানে যাব। এবার সারা রাত জাগা, শ্মশানে গেছি, দাহ হয়েছে, সব কিছু হয়েছে। এবার যখন ঘরে ঢুকবো তখন একটা জিনিস হয়, নিম পাতা, গুড়, লোহা এবং আগুন, এই সবের ব্যাপারটা চলছিল তখন না, মানে বলতে নেই, 11-12 পড়ি, অনেক কিছু নিয়ে পড়াশোনা করছি। কলেজ স্ট্রিটে আমার স্কুল ছিল, হিন্দু স্কুল, সামনেই প্রেসিডেন্সি, পাশেই কফি হাউস, তো ওখানে না একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, অ্যাটলিস্ট আমি যখন পড়াশোনা করেছি তখন তো ছিল। বিভিন্ন দেশি বিদেশি বই, সেগুলো পড়া, ইভেন অন ক্যামেরাই বলছি, ঠিক আছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো, হাউ টু বি আ গুড কমিউনিস্ট, মেইন ক্যাম্প, হিটলারের অটোবায়োগ্রাফি যেটা, ঠিক আছে, এরকম ধরনের অনেক বইয়ের সাথে আমার পরিচয় ঘটে। এবং যে করে হোক, মানে জন্মদিনে টাকা পেয়েছি বা অন্য কোথাও টাকা পেয়েছি, কিছু টাকা জমিয়েছি হয়তো, ঠিক আছে, ওই সব টাকা জমিয়ে আমি ওই বইগুলো কিনতাম, পড়তাম। তখন মাইন্ডসেটটা একটু আলাদা ছিল। এবার ওই মাইন্ডসেট তো, এই রিচুয়াল বলো যাই বলো, এই জিনিসপত্রগুলো খুব যে মানতাম নয়, মানবে না, হয়তো সব থেকে বড় নাস্তিক ছিলাম। ওই যে রিচুয়ালগুলো হচ্ছিল, আমি খুব টায়ার্ড আছি, ভাল লাগছে না, ছাড়ো ওসব, ছেড়ে দিলাম। সোজা এসে স্নান টান করি, স্নান টান করার পরে আমি ওপরে গিয়ে, আমার মনেও আছে এখন, একটা ওই ইয়েলো অকার্ড কালারের হাফ প্যান্ট পরে, একটা নীল কালারের গেঞ্জি পরে আমি ঘুমিয়ে পড়েছি। ওই যে ঘুমিয়েছি, আমার ঘুম ভেঙেছে রাত 1-1:30 এরকম হবে, ঘুম ভেঙেছে। তারপরে তো যা রিচুয়ালস সব কিছু এইসব চলছে, ঘাট কাজ হবে তার আগের দিনেরই কথা বলছি। সেদিন রাতে অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রি পড়তে খুব ভালো লাগতো। এবার তখন একটা অভ্যেস যেটা ডেভেলপ করেছিল, সিগারেট খেতাম। টিভি ছিল একটা, আমার মাম্মাম মাসির টিভি, সেটাতে কিছু একটা ওই একটু আস্তে করে চালিয়ে কিছু একটা দেখছিলাম, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। পড়াশুনো হয়েছে, টিভি দেখেছি, ঘুমিয়ে পড়েছি। ঘুমটা হুট করে ভেঙেছে, যাই নিচে যাই, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, একটা সিগারেট খেয়ে আসি। সিঁড়ি দিয়ে নেমেছি আস্তে আস্তে, বাথরুমের সামনেটা অন্ধকার, বাথরুমে খেতাম না কারণ ধোঁয়াটা থেকে যাবে, তো অন্ধকারে বাইরে সিগারেটটা ধরিয়ে আমি যে ধোঁয়াটা ছেড়েছি, মৌমিতা দিয়ে বিশ্বাস করবে না বললে, আমার মনে হলো আমার সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, তার মুখে পুরো ধোঁয়াটা লাগলো, ওই ডেন্স ধোঁয়াটা, তো ধোঁয়াটা লেগে কি হবে, মুখের চারিদিকে ছড়িয়ে যাবে। আর যখন তোমার ওরকম একটা ডেন্স ধোঁয়া, তখন শীত ছিল, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, মানে যথেষ্ট হেভি একটা অ্যাটমসফিয়ার, সেখানে ওই ডেন্স ধোঁয়াটা কারোর মুখে লাগছে, তুমি বুঝতে পারছো ওখানে একটা নাক রয়েছে, ঠোঁটের মতো কিছু একটা, চোখের ওরকম ব্যাপার বুঝতে পারিনি, আর মাথার এরকম ভাবে মনে হলো কারোর একটা মুখে গিয়ে ধোঁয়াটা আটকালো। আমার না ওটা দেখে অনেস্টলি বলছি ভয় লেগেছে, বাট স্টিল মনের ভুল, এটা আমার মনে হয়েছিল। তো সেই জায়গাতে আমি আবার একটা পাফ নিয়ে ছাড়লাম, আর আমি সেম জিনিসটা আবারও দেখলাম। আমি আর কিচ্ছু ভাবিনি,
আমাদের সার্ভাইভাল ইনস্টিংটাই এরকম না, যে যখনই এরকম টাইপের কিছু হবে তুমি আগে প্রাণ বাঁচিয়ে ছুটবে, তোমার বিশ্বাস অবিশ্বাস পরে। পরে একদম। আমি উল্টো হয়েছি, সিগারেট ফেলেছি, দৌড়। আমি সিঁড়ি দিয়ে যখন দৌড়ে দৌড়ে ওপরে উঠছি, আমার মনে হয়েছে এবং আমি শুনতে পেয়েছি যে আমার পেছনে কোনো একটা ফুটস্টেপ আমাকে ফলো করছে। আমি যে প্যাটার্নে দৌড়চ্ছি সেই প্যাটার্নে, বাট আমার পাগুলো যেভাবে যেভাবে পড়ছে তারটা সেভাবে পড়ছে না। আমি তাহলে ভেবে নিলাম যে অ্যাটলিস্ট আমার পায়ের কোনোভাবে ইকো হচ্ছে বা কিছু হচ্ছে, সেরকম। তাহলে কেউ একটা পেছনে ফলো করছিল বা দৌড়চ্ছিল। ওকে। আমি গিয়ে সঙ্গে সঙ্গে ধাম করে দরজাটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছি। ঘরের মধ্যে ঢুকলে যাই না কেন মনে হয় খুব সেফ আমি। একদম মনে হয়। দিদা উঠেছে, দিদাকে না পুরো ব্যাপারটা একদম খুলে বললাম। দিদা বলল যে এরকম সময় এই ব্যাপারগুলো হয় একটু। তো সেই দিন আর কিছু না, লঙ্কা ফঙ্কা দিয়ে যেরকম ঝাড়ায় না, তারপর পুড়িয়ে দেয়, 3টে লঙ্কা চুন, দিদা কিছু করলো, পুড়িয়ে দিল। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম যে সময় আমার যে বিশ্বাসটা ছিল বা যে বিশ্বাসটা গড়ে উঠেছিল। এবার দেখো, সায়েন্সের স্টুডেন্ট আমি কোনো কিছু লজিক ছাড়া, অ্যানালিসিস ছাড়া আমি মানতে পারি না। এটা একটা গেল, এটা 2015 ব্যাপার। পরের বছর এইচএস দিলাম 2016-তে, ফার্স্ট ইয়ার মাইক্রোবায়োলজি অনার্স, সেকেন্ড ইয়ারটা চলছে, ঠিক আছে, এরকম একটা সময়ের কথা বলছি। ফার্স্ট ইয়ারটা গেল, এবার সেকেন্ড টাইম যে সময় আমার আবারও কিছু একটা ফিল হয়। ওকে। জানো, একটা সম্পর্ক ছিল 6 বছরের। তো তার সাথে সাডেন প্ল্যান হয় পার্ক স্ট্রিটে যাই। প্রথমবার লাইফে স্টারবাক্সে গেছি, ঠিক আছে। তখন দেখে মাথায় হয়েছে 250 টাকা একটা কফির দাম, ঠিক আছে, যেরকমটা হয় আমাদের নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারে, ঠিক আছে। এদের 10 টাকায় নেসক্যাফে কিনে আমার 2বার খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। স্টারবাক্সে গেছি, খেয়েছি দিয়েছি। তো ওখান থেকে প্ল্যান হয় যে সামনেই পার্ক স্ট্রিট সিমেট্রি রয়েছে, ওখানটায় যাব। অনেক ফেলুদাতে দেখেছি, ঠিক আছে, কলকাতায় থাকি, ডেফিনেটলি 1000বার নাম শুনেছি। ইভেন এই জিনিসটাও ততদিনে শুনেছি যে জায়গাটা হন্টেড। ওকে, এবার আমি এটা বলছি না যে এই জায়গাটা হন্টেড কি হন্টেড না, সেটা প্রত্যেকের নিজস্ব ফিলিং, ঠিক আছে। আমি ওখানে যখন ফার্স্ট টাইম যাই, আই ওয়াজ অ্যামেজড যে এত পুরনো মানুষের কবর রয়েছে এখানে। ডিরোজিওর ওখানে কবর রয়েছে, আরো ব্রিটিশ আমলের অনেকের কবর রয়েছে। ইভেন ব্রিটিশ যারা সেলার ছিল, একজন দুজন, আমি ওই যে স্মারকটা পড়ছিলাম, তাদের ব্যাপার স্যাপারগুলো ভেবে আমার কেমন লাগছিল যে আজ থেকে প্রায় 150 বছর আগে এরকম টাইপের একটা ব্যাপার, কেউ 18 বছর বয়সে মারা গেছে, এরকম কারোর কবর হয়েছে। যদি খুব ভুল না করেই একটা বাচ্চারও এরকম টাইপের কবর দেখেছিলাম। মানে এই জিনিসটা না, মানে এমন একটা জায়গা, আমার ভয়ের থেকে বেশি ইন্টারেস্ট লাগছিল পুরো জায়গাটাতে। যেটা আমি ভুল করেছিলাম, আমি এবং তৎকালীন যিনি আমার গার্লফ্রেন্ড ছিলেন, ঠিক আছে, বা ছিল, আমরা ঘুরতে 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 একটা জায়গাতে আসি, অনেকটা হেঁটেছি, হাঁপিয়ে গেছি, বুঝতে পারিনি একটা কবরের ওপর বসেছি। ওকে। ওর যেটা ব্যাপার ছিল, ও সবসময় চুল খোলা রাখতো, মানে ইচ অ্যান্ড এভরি টাইম, মানে কখনো চুল বন্ধ করতো না, স্ট্রেট চুল খোলা থাকতো। আমরা দুজনে বসেছি, শীতকাল, মানে যদি খুব অ্যাকিউরেটলি বলি, নভেম্বর মাসের 3rd উইক হবে, ঠিক আছে। হুট করে না গরম লাগা শুরু হয়, দুজনেরই হুট করে গরম লাগা শুরু হয়। এত ঠান্ডার মধ্যে এইটুকু জায়গাতে গরম লাগছে, এই জিনিসটা কেমন যেন একটা আনন্যাচারাল। পরে জানতে পারি এই জিনিসটাকে কোল্ড স্পট বা হটস্পট বলে, বা হাওয়া লাগা, বাতাস লাগা, এই ব্যাপারটা বলে, পরে জানতে পারি। তো ওখান থেকে উঠে যাই, উঠে হাঁটছি, হুট করে না ওর সাথে আমার ঝগড়া শুরু হয়। মানে এমন ঝগড়া, মানে কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, মানে বাজে রকমের ঝগড়া হচ্ছে। ঠিকই তো ছিলাম, এরকম ছোটোখাটো ইস্যু নিয়ে ঝগড়া হওয়ারও কথা না। প্রচণ্ড পরিমাণে ঝগড়া হওয়া শুরু হলো। সোজা একটা রাস্তা দিয়ে এলাম, বাঁ হাতে বেঞ্চি ছিল, সেই বেঞ্চিতে কিছুক্ষণ বসছি, ও ওদিকে মুখ ঘুরিয়ে, আমি এদিকে মুখ ঘুরিয়ে। একটা লোক
আমাদের সামনে তখন এলো। লোকটা এসে একটা খুব অদ্ভুত কথা বললো, কি? সেটা হচ্ছে যে বেরিয়ে যাও, এই জায়গাটা না সবার স্যুট করে না। হুম এটা আমি 2019-এ যখন আমার নিজের এক্সপিরিয়েন্স বলেছিলাম, 2019-20 আমি ভিডিওটা বানিয়েছিলাম, তখনও সেম কথাটা সেম ফ্রেজে বলেছিলাম, ভিডিওটা প্রাইভেট করা রয়েছে। আজকেও আমি সেম কথাটা আমার অ্যাকিউরেটলি মনে আছে, প্রায় 8 বছর আগের ব্যাপার। অ্যাকচুয়ালি তাই, কিন্তু এই সমস্ত জায়গায় সকলের শ্যুট করে না, আর যার জন্য যে কোনো কারোরই দুমদাম এই ধরনের সিমেন্ট্রিতে যাওয়া ঠিক নয়, সবার জন্যই সুইটেবল হয় না। আমার জন্য স্যুট করে কি করে না সেটা আমি তখনও তো জানতাম না, হুম বাট আমার সাথে যিনি মানে যে ছিল তার হয়তো স্যুট তার করেনি। শ্যুট করেনি, এক্স্যাক্টলি। তো আমি না তখন মানে খুব মানে রাফভাবেই হয়তো বলতে যাচ্ছিলাম যে হুম কেন দাদা, হুম নিজে টিকিট কেটে এসছি, হুম বসবো, আমাদের ইচ্ছা হয় না ছোটবেলায়, ঠিক আছে, সবে কত তখন 20 বছর বয়স, ঠিক আছে। লোকটা মানে সেরকম কিছু বললো না, চল তো ওঠ, এ করি। আমরা যেই উঠছি আমি ওদিকে রাখি, ওঠ। সামনে যে লোকটা ছিল সেই লোকটাকে কিন্তু আর দেখতে পাইনি, মানে বলে না যে ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে যায়। আমি বিলিভ করি না এই ভ্যানিশ হয়ে যায়, এই হয়ে যায়, আমি বিলিভ করি না। হুম বাট সিরিয়াসলি বলছি, ওরকম টাইপের একটা ফিলিং হলো যে লোকটা এই মুহূর্তে ছিল না সামনে দেখতে পাচ্ছি, না ডান দিক না বাঁ দিক, গেল কোথায়। যেন এই কথাটা বলতেই সামনে এসেছিল। যাই হোক, ওখান থেকে আমরা বেরোতে যাব, হুম ও বারবার পেছনে ফিরে দেখছিল কিছু একটা, ঝগড়া চলছে। ওখান থেকে বেরালাম, হেঁটে 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 বাঁদিক মানে অনেকটা হেঁটে চলে এসেছি, বাঁদিকে পিটার ক্যাট পড়ে, আর সামনের দিকে এগোচ্ছি, ওখানে না গাছের তলায় একটা গণপতিজির মূর্তি ছিল, যদি খুব ভুল না করি আমি। ওখানটাতে এলাম, এসে না কিছুক্ষণ দাঁড়ালাম, একটা না আনইজি ফিল হচ্ছিল তার আগে অবধি, একটা গা ভার লাগা, একটা গরম লাগা, একটা কেমন যেন একটা ফিল হচ্ছিল। আমার তো হচ্ছিল, ওরও হয়তো হচ্ছিল। বাট ওখানে গিয়ে যখন একটু দাঁড়াই, একটু জিরোই, ঘন্টা বাজাই, প্রণাম করি, আমার ওই আনইজি ব্যাপারটা পুরোপুরি কেটে গেল। ওকেও দেখলাম, ও বেশ অনেকটা রিলিভড। ঝগড়া হচ্ছিল, ঝগড়া হওয়া বন্ধ হয়ে গেল। মেট্রোতে উঠে বাড়ি চলে গেলাম। রাতে যখন কথা হচ্ছে তখন আমি বলছিলাম, মানে ওকে বলছিলাম যে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলি কেন। শি টোল্ড ওর বারবার ফিল হচ্ছিল যতক্ষণ না আমরা গণপতিজির ওই মূর্তির সামনে এসেছি, কেউ না আমাদেরকে ফলো করছে। দূর থেকে তোমাকে কেউ দেখছে, দূর থেকে তোমাকে মানে বোঝাচ্ছে বা তোমার উপর নজর রাখছে, তুমি কিন্তু এটা বুঝতে পারো। হুম হুম অফকোর্স বোঝা ওর যায়। সেরকম টাইপের একটা ফিল হয়েছিল। ওই জিনিসটা যখন বললো হুম যে ওর মনে হয়েছে যে কেউ ওর পিছু নিয়েছে বা আমাদের পিছু নিয়েছে এবং ফিল করতে পারছে যে কেউ ফলো করছে, বিশ্বাস করবে না, এরকম সেন্সেশন কিন্তু আমারও হয়েছিল। এবং দ্যাটস ওয়াই আমি গণপতিজির যে জায়গাটা ছিল ওখানটায় আমি দাঁড়াই। সো লাইফে এরকম দুবার হওয়ার পর 2019 সালে যেটা হয় নর্থ বেঙ্গলে গিয়ে, সেটা পুরোপুরি আমার বিশ্বাস পাল্টে দিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওকে, কি ঘটেছিল নর্থ বেঙ্গলে? অনেক বড় কিছু, খুব বাট শর্টে একটু বল। শর্টে যদি আমি বলি, হুম সেটা হচ্ছে আমরা বন্ধুবান্ধবরা যাই ওখানে। ওখানে বেসিক্যালি একটা কবর ছিল, কবরের টুমস্টোন যেটা হয় না, হুম হুম সেই আমরা বুঝতে পারিনি, এটা আমাদের ফল্ট ছিল না যে আমরা বুঝতে পারিনি, কারণ লেখা ফেখা ঘষে গেছিলো, বোঝা যাচ্ছিল না ওই জায়গাটা। হুম 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 তো ওই পার্টিকুলার জায়গাটাকে আমরা উইকেট বানিয়ে হুম। আমরা সেটার ওপরে ক্রিকেট খেলেছিলাম। এবং অবভিয়াসলি তুমি খেলাধুলো করছো, হুম থুতু ফুতু ফেলছো। হুম আমাদের মধ্যে একটা মেয়ে ছিলেন যার সেই সময় পিরিয়ডসও চলছিল, ওকে। সেই সময় এরকম টাইপের অ্যাক্টিভিটি ঘটে। মানে ইভেন আমি এবং আমার ফ্রেন্ড যে ছিল সার্থক একই রুমে শুয়ে আছি, পাশে ওই কাপল। মাঝরাতে বাথরুম থেকে শুনতে পাচ্ছি কেউ কিছু কাপড় জামা কাচ্ছে,
বাথরুমে ঢুকেছি, ঢুকে দেখি কালো আলখাল্লা পরে কেউ একটা কোনায় বসে রয়েছে, জামা কাপড় কাচ্ছে, সেখান থেকে লাল কালারের একটা লিকুইড বেরোচ্ছে, মরচে ধরা জল হুম, বা রক্ত পচে গেলে বা জমে গেলে যেরকম টাইপের কালারটা হয় সেরকম কালার। এবং তারপর এই জিনিসটা হওয়ার পর না, মানে কি বলবো, মানে আমার হাতের ফোনটা আমার হাত থেকে পড়ে গেছিল, হুম, আমি নিজেও পড়ে গেছিলাম। মানে সেই সময় না সব কিছু ফ্রিজ হয়ে যায়। আমি ইভেন দরজা খুলে যখন আমি বাইরে বেরোই, আমি দেখছি যে আমার যে বন্ধুটা শুয়ে রয়েছে তার বুকের ওপরে কেউ চেপে বসে রয়েছে। কে বসেছিল? I don't মানে know, আলখাল্লা পরেও যে কালো না আলখাল্লা না পরে, অন্য কেউ, অন্য মানে কিছু একটা, সেটাকে তুমি কাকে দেখেছিলে আলখাল্লা পরে যে বসে জাস্ট রয়েছে? একটা অবয়ব ছিল। মানে আমি কোনো ফিগার, দেখো এরকম টাইপের এন্টিটি যারা হয় না, তুমি তাদের ফিগার বোঝাতে পারবে বোঝা না, যাবে না। বাট কিছু একটা ছিল, ঠিক আছে, কিছু একটা ছিল। তার থেকে বড় ব্যাপার, আমরা সবাই মিলে যখন এরকম টাইপের পুরো জিনিস, এখানে আর একটা ইনসিডেন্ট আমি যদিও এটা গৌরবদার পডকাস্টে বলেছি কি হয়েছিল বা না হয়েছিল, আমি টুকরো টুকরো করে বলছি, কারণ আমাদের আজকে আরও একটা কেস স্টাডির ব্যাপারও হুম, রয়েছে। হুম, পডকাস্ট আই থিঙ্ক অনেকটাই লম্বা হবে, অনেকটাই লম্বা হবে, ওকে, কারণ একদম আজকে খাতা খুলে বসেছি আমরা, সব কিছু শেয়ার করা হবে। ডিসকাশন করবো। হ্যাঁ, তো বলো। কি হয়েছে যে আমি, মানে এটা হয়েছে, এটা তার আগের সিন। পাশের রুমে কাপলটা বসেছিল, হুম, মানে শুয়েছিল রাতে, আমি আর আমার বন্ধু ছিলাম। জানলার সামনে দিয়ে দেখছি কবরের ওখানে ওরা দুজন রয়েছে, কারা? ওই দুটো কাপল যারা আমাদের পাশের রুমে ছিল। আচ্ছা, হুট করে দেখি ওই জানলার ওখানটায় রয়েছে ওরা, হুম, আর পাশের রুম থেকে আমি আওয়াজ পাচ্ছি ওদের কথাবার্তা বলার। আই ওয়াজ সো কনফিউজ যে কোনটা রিয়েল। মাই গুডনেস। তারপরে আর একটা যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে, আমরা এইসব অনেক ব্যাপার হয়েছে, আমি কখনো বলবো তোমাকে, তুমি তো মোটামুটি জানোই, ঠিক আছে। যদি এই ঘটনাটার ব্যাপারে কেউ জানতে চান তাহলে ডেফিনেটলি আমি এটা একটা পুরো একটা এপিসোড পুরো করে আলাদা বলবো। একটা এপিসোড করবো এটা নিয়ে। সো সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি, ঠিক হুম, আছে, হুম, অ্যান্ড তখন কিছুটা জানি যে এরকম টাইপের অ্যাক্টিভিটি হলে আমি না, লোকজন যারা ছিল চারজন, হুম, সবাইকে প্রোটেক্ট করার জন্য প্যান্টের চেন খুলেছি, হুম, টয়লেট করেছি, মানে সবাইকে ঘিরে টয়লেট করে দিই, মানে একটা রেখা টাইপের, হুম, ওকে। অ্যান্ড খুব নোংরা সিন হয়েছিল ওখানে সারা রাত। মানে ইট ওয়াজ আ হার্মফুল স্পিরিট বেসিক্যালি। সারা রাত করিডোর Exactly. দিয়ে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, হুম, সারা রাত মনে হচ্ছে কেউ নজর রাখছে, মেয়েটার পিরিয়ডস হয়েছিল। মানে আমি তোমায় বোঝাতে পারবো না সিনারিওটা, এটা ঠিক আছে। খুব হার্মফুল কোনো স্পিরিট এখানে ছিল যার ব্যাপারটা জন্য। কি ছিল জানো তো, ব্যাপারটা এখানে একটা আইরিশ ফ্যামিলি থাকতো, আচ্ছা, তো হাজব্যান্ড ওয়াইফ, তাদের মেয়ে, হুম, 18-19 বছর বয়স ছিল মেয়েটার কোনো লোকাল ছেলের সাথে অ্যাফেয়ার হয়, আচ্ছা, বাবা মা বাড়ির বাইরে গেছে, হুম, মেয়েটা বাড়িতে একা ছিল, হুম, কিছু একটা ভুলে গেছিল, সেটা নিতে কোনো কারণে, যে কোনো কারণে আসে, বাবা মা ফিরে আসে, হুম, ফিরে এসে দেখে যে এই মেয়েটা হুম, এবং এই লোকটা, মানে ছেলেটার যার ছেলেটা, সাথে অ্যাফেয়ার হয়েছে, ওরা ওই ড্রয়িং রুমে সোফার মধ্যে কোনোভাবে, মানে ডিস্টার্বিং একটা সিচুয়েশন, ইন্টিমেট হয়েছিল। ওকে, ইন্টারকোর্স করছিল বেসিক্যালি। আচ্ছা, কারোর গায়ে কোনো কাপড় ছিল না, ওকে, যেটা জানা যায়, হুম, 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 যেটা ওরা ক্লেম করে। হুম, আগুনের শিক, মানে ফায়ার প্লেস হয় তো, ফায়ার প্লেসে হ্যাঁ, ওই শিকগুলো হয় যেগুলো দিয়ে আগুনটাকে আর একটু ঘাটিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ, ওটা দিয়ে মাথায় বাড়ি মেরেছে, ছেলেটা এতে পড়ে গেছে, মানে ফ্লোরে পড়ে গেছে, এবং ছেলেটার গলার এখানে গেঁথে দিয়েছিল শিকটা। মাই গুডনেস। মানে ওই আইরিশ কাপল, মানে ওর বাবা মা, মেয়েটির বাবা মা। বাবাটা। আচ্ছা, এবং এই অবস্থাতে যেটা হয় সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সিয়াল ছিল, পুলিশ দিয়ে চাপিয়ে দিয়েছিল পুরো ব্যাপারটা। হুম, এবং মেয়েটা, ওর যে জামা ফামাগুলো ছিল, ঠিক আছে, সেই জামাটা দিয়ে রক্ত মুছেছিল, ওই রক্ত মাখা জামাটা বাথরুমে কাচতো, কেচে রক্তের দাগটা পরিষ্কার করার চেষ্টা করতো। এই ঘটনা হওয়ার বেশ কিছুদিন পর মেয়েটা, মানে ওর সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। সাইকোলজিক্যাল প্রবলেম
তো ডেফিনেটলি হবে। নিজের বাবা নিজের প্রেমিককে খুন করছে এরকম নৃশংসভাবে। একটা সো জিনিস প্যাথেটিক, এখানে আমি বলি, সো এরকম প্যাথেটিক। টাইপের অ্যাক্টিভিটির ব্যাপার আমি 2 বছর আগে এই ঘটনাটা শেয়ার করেছিলাম। হুম, আমার একটা খাতা রয়েছে, হুম, ডায়েরি বলতে পারো, হুম, যেখানে আমরা আমাদের এখন যে কেস সলভ করি যাই করি সেগুলো যেমন লেখা থাকে, আমার লাইফের যে ঘটনাগুলো হয়তো আনসলভড, আনএক্সপ্লেন্ড, হুম, সেগুলো লেখা থাকে। হুম, আমি 3টে বলেছি এখন অবধি টোটাল ইন্টারনেটে। হুম, এরকম আরও বেশ কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো খুবই ডিস্টার্বিং। যখন আমরা না এরকম কোনো মানে আমরা এরকম মানে এই তন্ত্রের ফিল্ডে রয়েছি বা স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছি, আমাদের কট কাট করাটা খুব ইম্পর্টেন্ট হুম, ক্লায়েন্টের এক্স্যাক্টলি, সাথে। এক্স্যাক্টলি। নয়তো কি হবে, তুমি এতটা অ্যাটাচ হয়ে তার জন্য কাজ করছো, নিজেকে ইম্প্যাক্ট করতে পারে। হুম, আমার লাইফে যখনই এরকম টাইপের কোনো ঘটনা ঘটেছে হুম, যেগুলো খুব মেজর নয়, সেগুলো খুব ভালোভাবে আমি তোমাকে লাইন বাই লাইন বলে দেবো, ঠিক আছে? কিন্তু যেগুলো অ্যাকচুয়ালি আমি ভুলে যেতে চাই, কারণ হুম, এই ঘটনাটা হওয়ার পর ওই দুটো মানুষ পুরো শেষ হয়ে যায় কাপল। আমি লাইফে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হই, ফিনান্সিয়াল, ইকোনমিক্যাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল, সম্পর্ক ভেঙে যাওয়ার মতো, পড়াশুনো করে কেরিয়ারে কীভাবে এগোবো জানি না, ততদিনে ইউটিউবে চলে এসেছি, ইউটিউব ঠিকঠাকভাবে চলছে না, টিউশনস পড়াচ্ছি, মানে এমন একটা পিরিয়ড না লাইফের, মানে স্ট্রাগল মনে হয়নি যখন আমি এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমার স্ট্রাগল মনে হয়নি, কিন্তু এই সময়টা এখন যখন আমি ঘুরে দেখি হুম, সত্যি টাফ ছিল। এই রিয়েলি টাফ। প্রশ্নগুলো যে আমার তো একটা মাইন্ডসেট ছিল হুম, যে এরকমভাবে সায়েন্স ওয়ার্ক করে, হুম, লজিক ছাড়া কোনো কিছু মানা হয় না। পসিবল না। আমার সাথে যেগুলো ঘটছে সেগুলো কোনোভাবেই আমি লজিক্যালি না মানে ব্যাখ্যা করতে পারছিলাম না, এবং এই সময় আমি আমার প্রশ্নগুলোর উত্তর খোঁজা শুরু করি। আমার যে প্রবলেমগুলো লাইফে হচ্ছে সেগুলো সলিউশন খুঁজতে শুরু করি। হুম, এরকম একটা সময় আমি অনেকের কাছে গেছি, কারোর কাছ থেকে স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যান্সার পাইনি। যেটুকু বলেছিল কাল সর্বদোষ আছে, লাইফে ভয়ঙ্কর কিছু হবে, লাইফ শেষ, তোমার লাইফে কিচ্ছু হওয়ার জায়গা নেই, উচ্চ মাঙ্গলিক রয়েছে তোমার, তুমি শেষ, বিবাহিত জীবন শেষ, সবই শেষ। তোমার সব শেষ, তোমার অষ্টম ঘর বিশাল ভারী, তোমার কিন্তু মৃত্যুযোগ রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে। আমি এই জিনিসটা দেখেছি, ইন্টারাপ্ট করলাম। মানে যত খারাপ বলা হয়, কেন আমি জানি না। ভাই একটা মানুষ লাইফে হয়তো একটা নেগেটিভ মানে সিচুয়েশন এর মধ্যে রয়েছে। তাকে কিছু তো পজিটিভ জিনিস কেন বলছি বলো। এটা? বিকজ তোমার নেগেটিভ সিচুয়েশনে অনেক মানুষ এরকম রয়েছেন যারা ওই নেগেটিভ সিচুয়েশনটাকে এনক্যাশ করে তোমাকে ম্যানিপুলেট করে রেমেডি বেচতে চাইবে। মানে আমি বুঝি না এটা রেমেডি বেচা মানে অনেকে আছে যেটা আমি দেখেছি যে এটা রেমেডি বেচা মানে বিজনেস করব। বাট তুমি কোথাও একজন হিলার, হিল দেখো করো। এখানে একটা এটা কথা বলবো, তুমিও মানবে বা সবাই মানবেন, আমরা কাজ প্রফেশনালি করতে করি। কিন্তু টাকা লাগে। এক্স্যাক্টলি। ভালোভাবে কাজ করতে টাকা টাকা লাগে, লাগে। জিনিসপত্র, সরঞ্জাম সব টাকা লাগে। লাগে। হুম। বাট সেটা এমনটা না, মানে লেটস সে তুমি কাজ করছো 50,000 টাকার, তুমি চার্জ করো 1.5 লাখ টাকা, এটাই। প্রবলেমেটিক। এক্স্যাক্টলি। অ্যাটলিস্ট হ্যাঁ, তোমার একটা রেকমেন্ডেড ফিজ নিয়ে তুমি কাজ করছো, ঠিক আছে, কোনো না, ব্যাপার না। আমার কাছে যখন কেউ কনসালটেশনে আসছে, রিচুয়ালের পার্ট তো আলাদা। হুম, যখন আমার কাছে কেউ কনসালটেশনে আসছে যে আমার টোটাল লাইফটা কিরকম হবে, আমার ক্যারিয়ার কেমন বা আমার কি ভালো আছে কি খারাপ আছে। এক্স্যাক্টলি জানার তো বিষয় আছে, খারাপটা বলো যে তোমার এটা খারাপ আছে। বাট সবটাই বলো। সব ভালোটাও বলো বা এটা বলো খারাপটা তুমি কিভাবে রিডিউস করবে। কিন্তু যখন কেউ জানছে নিজের লাইফের ব্যাপারে বা কোনো প্রবলেম শেয়ার করছে, সেই প্রবলেমটাকে প্রপারলি না বুঝে, তার পুরো অ্যাসপেক্টটা না জেনে, এক্স্যাক্টলি। সবগুলো জিনিস তুমি না জেনে কিভাবে অ্যাকচুয়াল সোর্সের কাছে যাবে। কারোর পেট ব্যথা করছে, পেট ব্যথাটা বিভিন্নভাবে বিভিন্ন হতে কারণে পারে। হতে পারে, তার রিজনটা জানতে হবে নাহলে রিজনটা তুমি না জানলে সম পেট ব্যথাটা সারবে না। পরিচিত একজন ছিল, তার কাছে গেছিলাম, সে বলল স্কুল লেভেল থেকেই পরিচিত আমরা। আমি বললাম, তুই নাকি এইসব অ্যাস্ট্রোলজি ফ্যাস্ট্রোলজি এইসব করছিস? বললো হ্যাঁ। আমি গেলাম, কথাবার্তা হচ্ছে একটা ক্যাফেতে। কথাবার্তা বলার পর বললো, ভাই তোর তো শুনে সাড়ে সাথী চলছে, এই হয়েছে,
তোকে একটা যন্ত্রম করতে হবে, সেই যন্ত্রমটা নিয়ে তোকে কাজ করতে হবে, অনেক কিছু বলে দিল, 20-25 হাজার টাকা মতো লাগবে। আমি তখন ভাবছি সালা মাসে 20-25 হাজার টাকা কামাতে পারছি না, সেটা আমি দেবো কি করে? তো অনেক কথাবার্তা হলো, আমি আর অবভিয়াসলি অ্যাফোর্ড করতে পারিনি, যাইনি। তার কিছু সময় পরে যখন আমি ফুল ফ্লেজে স্টাডি করছি, আমার রাশি অনুযায়ী আমার স্যারের সাথে আসতে অনেক দেরি, তখন তো আরো দেরি। যখন শুনছি আমি বন্ধু ভেবে গেলাম, পুরো এক্স্যাক্টলি এরকম করলো আমার সাথে। এই জিনিসগুলো ভীষণ হয়। কয়েকটা জিনিস আছে মার্কেটে, এক হচ্ছে শনি সাড়ে-সাতি, সেকেন্ড হচ্ছে কালসর্প দোষ, থার্ড হচ্ছে মাঙ্গলিক দোষ, ঠিক আছে? মানে আমি এখানে একটা কথা বলতে চাই, আমার মাঙ্গলিক রয়েছে উচ্চ, লগ্নতেও মাঙ্গলিক রয়েছে, কুষ্ঠিতেও মাঙ্গলিক রয়েছে, আমার শঙ্খচূড় কালসর্প দোষ রয়েছে, মানে তৃতীয় কেতু, নবমে রাহু, ঠিক আছে, শঙ্খচূড় কালসর্প দোষ রয়েছে। হুম এছাড়া আরও অনেক কিছু, 8th হাউসে 4টে প্ল্যানেট, মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র, ঠিক আছে, চন্দ্র 0 ডিগ্রিতে রয়েছে। এই জন্যই তুমি অকাল্টে। হ্যাঁ, মানে আমার রেজাল্ট যা ছিল, আমার প্রফেসররা ভেবেছেন যে সত্যি ছেলেটা এমএসসি করে পিএইচডিটা করবে। হুম আমি বায়োলজি কেমিস্ট্রি পড়তাম বাচ্চাদের, মানে 11-12 বাচ্চাদের। পড়াশোনার ব্যাপারটা বেশ ভালো লাগতো, ইন্টারেস্টিং লাগতো আমার, ঠিক আছে, বাট পড়াশোনার ফিল্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করি, অকাল্ট নিয়ে পড়াশোনা করি, তোমাদের ওয়েস্টার্ন অকাল্ট নিয়ে কিছুটা জানার চেষ্টা করি, ঠিক আছে। মানে একটা পড়াশোনার যে অভ্যাসটা, ওই অভ্যাসটার জন্য এত কম সময়ে এতটা হয়তো মানুষের কাছাকাছি আসতে পেরেছি। দো আমি এই ব্যাপারটা যে খুব প্রমোট করি, অকাল্ট করি বা কিছু করি না, একটাই রিজন, আমার মনে হয় যার আমাকে দরকার সে আমাকে খুঁজে নেবে। এক্স্যাক্টলি। আর আমার বাড়িতে তো এসছই অনেকবার, দেখেছো কত বই রয়েছে, কত কিছু রয়েছে। অনেক সময় জানো এই জিনিসটা আমি বললাম না যে আমিও অনেকের কাছে গেছি। আমি অনেকের কাছে গেছি হচ্ছে ফার্স্ট গেছি নিজের চার্ট সম্পর্কে একটা মানে কিউরিওসিটি আর কি আছে অ্যাস্ট্রোলজিতে আমার আমার। না ইন্টারেস্ট আরো বেড়েছে, আমি নিজের ফিউচারের ব্যাপারে জানতে চাইছিলাম। তো এক্স্যাক্টলি। সেটার উপর বেস করে আমার চার্ট রিড করা, হ্যাঁ ভেদিক এই পুরো ব্যাপারটা আসে, নিজেকে দিয়ে স্টাডি করা এক্স্যাক্টলি। ব্যাপারটা আসে, যে আমার কি তারপরে আছে। সমগ্রভাবে পুরো স্টাডিটা আমার করি। আমার যেটা হয়েছিল আমি গেছিলাম ফার্স্ট যে আমার কি আছে জানার একটা, যে আমার ভবিষ্যতে কি আছে। এই জানতে জানতে আমার নিজের ইন্টারেস্ট হলো যে আমি যদি শিখি, আমার খুব ভালো লাগতো যে চাঁদ, তারা, নক্ষত্র এগুলো আমাদের লাইফে কিভাবে এফেক্ট ফেলে, এটা জানলে খুব ইন্টারেস্টিং হয়। অনেক সময় হয় না আমরা একটা কথা বলি, দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতে আছে যে অনেক দূরে গেলাম, অনেক দূরে ঘুরলাম, আমরা ঘরের সামনে কিছু খেয়াল করি না, হয়তো ঘরের এক্স্যাক্টলি, সামনেই অনেক কিছু আছে যেটা তোমার অ্যান্সার দিয়ে দেবে। আমি হয়তো নিজে স্যাটানিজম করি, বাট আমার কিন্তু সব কিছুতে ইন্টারেস্ট এটা আছে। আমি দেখেছি। এটা নিয়ে এই তোমার জিনিস সাথে আমার তো অনেক কনভারসেশন অনেক হয়েছে। কনভারসেশন হয়েছে, তো ইভেন ভালো লাগে। আর একটা জিনিস সেটা হচ্ছে ফেস রিডিং এর ব্যাপারটা বললে, এখানে একটা ইনসিডেন্ট বলি, ঠিক আছে। আমার সাথে যারা কাজ করেন তারা আরো ভালোভাবে জানবেন, আমাদের একজন হাউস হেল্প ছিল আমাদের স্টুডিওতে। তো তার নাতনির বিয়ে হওয়ার কথা, বিয়েটা একটা ছেলের সাথে হবে, ছেলেটার সাথে বিয়ে দেবে কি দেবে না সেটা নিয়ে প্রচণ্ড কনফিউজড, খুব চিন্তিত। তো আমার একজন টিম মেম্বার সেই দিদিকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, এত চিন্তা করছো কেন। বলেছে এই এই ব্যাপার, বলছে দাদা তো খুব ব্যস্ত আছে এখন। তখন ক্লায়েন্ট ছিল, মানে লোক দেখছিলাম বেসিক্যালি, মানে কনসালটেন্সি দিচ্ছিলাম। তো একবার জিজ্ঞেস করতো দাদাকে কি হবে। তো অয়নদা বলে একজন আছেন আমাদের, সাউন্ডের কাজ করতো। অয়নদাকে অনেকে আমার পডকাস্টেও দেখেছে, ইভানের পডকাস্টেও গেছে, গৌরবদার পডকাস্টেও গেছে, অয়নদা ছিল সেই সময়। তো আমাকে ছেলেটার ফটো দেখায় যে দেখো তো কেমন হবে ছেলেটা। আমি বললাম বাবার সাথে প্রবলেম হচ্ছে, মামার বাড়িতে থাকে। দিদির না পুরো হাত ফাত না মানে স্টিফ হয়ে গেছে, মানে বলছে ভাই তুমি চেনো ছেলেটাকে। অবভিয়াসলি চিনতে পারি, তাই জন্য বলতো। ভাই দেখিনি কখনো। কাজ আমার করে। ইনটিউশন থেকে আমি যাদেরকে আজ অবধি যা যা কথা বলেছি, ইনটিউশন এখানে বিগ রোল প্লে করে। আজ অবধি বিশ্বাস করবে না সেই কথাগুলো কিন্তু খুব যে ভুল হয়েছে বলতে পারি না, নিজের বড়াই করছি না, বাট যাদের যাদের ব্যাপারে যা যা বলেছি
হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল চার্টও দেখিনি, আমি জাস্ট মুখ দেখে বলেছি তার, সেটা হয়েছে। এরপরে আমার এক ফ্রেন্ড, সে অ্যাস্ট্রোলজার, সে ভৃগুনন্দী নাড়ি করে, সে আমাকে কম্বিনেশন বুঝেছিল আমার এই ব্যাপারটা কেন আসে, আমার চার্টে কী কম্বিনেশন রয়েছে যার কারণে যেটা বলি সেটা হয়ে যায়, বা যার ব্যাপারে যেটা হয়তো ফেস দেখে বললাম সেটা হয়ে যায়। বাট আমারও প্রশ্ন, মানে চার্টের ব্যাপার বা ক্যালকুলেটিভ ব্যাপার ছাড়ো, তোমার কেন মনে হয় যে এই ব্যাপারগুলো হয় কারোর পার্টিকুলার? আমার সাথে তো হয়, ইন্ডিভিজুয়াল কোনো অকাল্টিস্টের সাথে এই ব্যাপারটা কেন হয়, কি মনে হয় তোমার? কেউ কেউ সাইকিক পাওয়ারটা ইনবর্ন থাকে তার ভিতরে, ঠিক আছে? তুমি এই পাওয়ারটা নিয়ে এসেছো, বাট তুমি সেটা ইউটিলাইজ করবে কি করবে না সেটা তোমার লাইফ বলবে। এবং তুমি দেখবে একটা জিনিস ফলো করে, যবে থেকে তুমি স্পিরিচুয়াল পাথে এসেছো তারপর থেকেই কিন্তু তোমার আস্তে আস্তে অ্যাক্টিভেট হয়েছে এই ইনটিউশন পাওয়ারটা। কারণ আগে তোমার হিডেন ছিল, তুমি এই পাওয়ারটাকে কাজে লাগাওনি। বাট ডে বাই ডে যত তুমি এই পাথে ঢুকবে, তোমার এই বিভিন্ন রকম প্রেয়ার, বিভিন্ন মেডিটেশনের মাধ্যমে তুমি এই ইনটিউশন পাওয়ারটাকে যত কাজে লাগাবে, এই পাওয়ারটা কিন্তু এনহ্যান্স হতে থাকবে। এখানে খুব জানি না মেনশন করাটা কতটা ঠিক, বাংলাতে এইচএসে 2016-তে যখন এইচএস দিয়েছি, বাংলাতে একটাই রচনা পড়ে গেছিলাম, জানতাম এটা আসবে, ওটাই এসেছিল, ওটাই লিখে এসেছি, 100-87 পেয়েছিলাম। ইনটিউশন পাওয়ার বললাম না, ইনবিল্ট ইভেন কারো আমার থাকে। যারা স্টুডেন্ট ছিল আমার কাছে অনেকে এই কারণে পড়তে আসতো কারণ আমার সাজেশন মানে অ্যাকিউরেট লেভেলে মেলে। আমি বলছি না সাজেশন পড়ে পরীক্ষা দেওয়াটা ঠিক, কনসেপ্ট ক্লিয়ার করাটা বেটার, বাট অনেকে এই কারণেও পড়তে আসতো যে এই দাদার বা এই স্যারের সাজেশনটা প্রচণ্ড মেলে। 2 বছরের বেশি সময় ধরে অনেক মানুষ কানেক্ট করেছে আমাকে, প্রায় 2000-এর কাছাকাছি চার্ট আমি দেখেছি। এই 2000 নাম্বারটা কিন্তু একদম যথেষ্ট বড় নাম্বার। একদম একদম এবার দেখে দেখে এমন হয়ে গেছে, এমন প্যাটার্ন রিকগনিশনের ব্যাপারটা চলে এসছে যে আমি বলছি না আমি বিশাল কেউ, ঠিক আছে? রিসেন্টলি একটা আমার মায়ের সাথে ব্যাপার হয়েছিল, তোমায় বলেছিলাম তো, রেজিস্ট্রি নিয়ে মা খুব টেনশনে ছিল, হুম ওই যে ফ্ল্যাটটায় থাকতাম, হুম 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 ঠিক আছে? আমাকে বলেছিল 27শে জুলাইয়ের মধ্যে হয়ে যাওয়ার কথা, 18-19-এর মধ্যেই 20 তারিখে হয়ে যাওয়ার কথা, 20 তারিখে সাইন ফাইনের ব্যাপার ছিল। মেন ব্যাপার যেটা হয়েছে, রেজিস্ট্রি করার ছিল ব্যাপারটা, রেজিস্ট্রিটা 20 বছর ধরে পেন্ডিং রয়েছে, ছোটোবেলা থেকে দেখেছি, তার জন্য অনেক কাঠখড় পোড়ানো হয়েছে, 2বার ট্রাই করেছে আমার মা রেজিস্ট্রিটা করতে পারছে না বিভিন্ন প্রবলেমের জন্য। মায়ের চার্ট দেখেছি, বাড়ির লোককে না চার্ট দেখে বিশেষ কিছু বলি না, ঠিক আছে? আমি চাই না কেউ কোনো কিছু নিয়ে টেনশন নিক। আমার সামনে বলেছে যে হ্যাঁ 27 তারিখের মধ্যে তো হয়েই যাবে, কোনো অসুবিধা নেই, তারপরে দেখা যাবে। তোমার না হবে না 27 তারিখের আগে, ব্যাপারটা ঝুলবে, 27 তারিখের পর হবে। যার সাইন করার কথা ছিল ওই পার্টিকুলার ডেটে, আগের ডেটে, সে আসেনি। তখন সে টাকার পরিমাণটা বাড়াচ্ছে, এত বছর ধরে ঝুড়েছিল। আমি বলেছিলাম 27 তারিখের পর, জুলাইয়ের 27 তারিখের পর মিটে যাবে। ওয়ান ফাইন সানডে সকালবেলা আমি ঘুমোচ্ছি, তখন আমার মা দেখি 3-4 বার ফোন করেছে, ধরলাম, মা বলছে ভদ্রলোক ফোন করেছিলেন, কোন ডেটে সাইনটা করতে আসবেন সেটা জিজ্ঞাসা করছিলেন, আজকে তোমার সাথে পডকাস্টটা করছি, সব কিছু শেষ হয়ে গিয়ে সব মিটাইয়ে দলিলটা চলে এসছে। আমার মায়ের অনেক কষ্টের মধ্যে তো বড় করেছে, ঠিক আছে? এই ব্যাপারটা কেন বললাম, ওই বাড়িটা খুব কষ্টে, মানে ওই ছোট ফ্ল্যাট, ঠিক আছে, কত 250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি, তো ওইটুকু ছোট ফ্ল্যাটের মধ্যে পড়িয়েছে আমাকে, বড় করেছে। আমার যখন 25 বছর বয়স অবধি, 25 বছর বয়স অবধি আমি ওই ফ্ল্যাটে থেকেছি। ছোট মানে একটা বিছানা, মা বাবা শুতো, দিদার বাড়িতে যাবো তখন বন্ধ করে দিয়েছি, একটা বেড টেনে আনতাম, ওইটুকু জায়গার মধ্যে রাতে ঘুমোতাম, এবং তার মধ্যেই মাথায় চলতো এটা করব, ওটা করব, এই ভিডিওটা বানাবো, ওই ভিডিওটা বানাবো।
তোমার যখন নিজের ইন্টেনশন থাকবে না, ট্রু ইন্টেনশন, তখন তুমি যেখানেই থাকো, আমি এটা মনে করি, যার জন্য আমি আমার কোভেনে মেয়েদেরও বলি, যদি কাউকে দেখি না, মানে সে কোনো এক্সকিউজ দিচ্ছে, আমি বেসিক্যালি জানো তো, মানে মানুষজন যার জন্য আমাকে বলে আমি রাগী বলে আমার একটা কিন্তু খুব বদনাম আছে, আমি খুব রিয়্যাক্ট করে ফেলি যে এক্সকিউজ তুমি যে কোনো কিছুতে দিতে পারো, ঠিক আছে, তুমি অট্টালিকাতে থেকেও এক্সকিউজ দিতে পারো, অ্যাকচুয়ালি আমি কাজটা করিনি, এসিটা চলছিল না, পারিনি, আমার খুব গরম লাগছিল, ভাই এসি আমি বলছি এক্সকিউজ দিতে পারো, যদি তোমার দেওয়ার হয় এক্সকিউজ তুমি দিতে পারো, কিন্তু তুমি এক্সকিউজ দেবে না যে তুমি বলছো তোমার ওই এনভায়রনমেন্ট, আমিও কিন্তু খুব সাধারণ একটা ঘর থেকে এসেছি, এবং আমি যদি বলি না, আমি যখন শুরু করেছি আমার এই প্রফেশন, যে আমি এই স্টাডি নেব, বলতে গেলে ওই সময় আমার বাবার সাডেন স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক, ঠিক আছে, ওই সময় করোনা, এবং বাবাকে কোনো নার্সিংহোম হসপিটালে রেখে করতে পারিনি, ফুল ট্রিটমেন্ট বাড়িতে রেখে করতে হয়েছে, দুবেলা ফিজিওথেরাপি, তার একটা ব্রেন স্ট্রোকের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট, এই টেস্ট, মেডিসিন, সমস্ত কিছু, এবং বাবা বেশ কিছুদিন কিন্তু বেডরিডেন হয়ে গেছিলো। একটা মানুষ বেডরিডেন থাকা এবং তার টোটাল মা সাপোর্ট করতেন, কিন্তু এমন সিচুয়েশান আমার হয়েছিল, বাবার ব্রেন স্ট্রোক, করোনা শুরু হয়ে গেছে, মায়েরও একদিন বাবা স্নান করবে, তো বাবা হয় না গামছা আনতে যাচ্ছিলো, কি টাওয়াল আনতে যাচ্ছিলো, গামছা লুঙ্গি এই সমস্ত বাবা পরেন, তো দোতলায় ছিল, ছাদে দেওয়া ছিল, তো মা আনতে গেছে, এবার তাড়াহুড়ো করে নামতে গিয়ে না মা সিঁড়ি থেকে পড়ে যায়, কি বলছো? ওই সময়তে মা উল্টে সিঁড়ি থেকে পড়ে যায়, খুব আমি লাকি মনে করি মাকে, আমাকে, কি মায়ের সেদিনকে খুব ফ্যাটাল কিছু হয়নি, নাহলে যেখান থেকে পড়েছিল না খুব ডেঞ্জারাস, তো ওই সিচুয়েশনে মা পুরো পড়ে যায়, পড়ে গিয়ে মা, এমনিতে আমার মা ভীষণ সফট মাইন্ডেড, এবং হ্যাঁ, চিৎকার করবে বা নিজের কষ্টটাকে বলবে, বলে না, মা খুব সহ্য করে যে না ঠিক আছে, আমি ঠিক আছি, শক্ত মানুষ দেখে বোঝা হ্যাঁ, যায়। কিন্তু ওই দিন ওই মুহূর্তে মা একটা প্রচণ্ড চিৎকার করলো, এটা নেওয়া যায় না অ্যাকচুয়ালি। আমি ছুটে গেছি, মা প্রচণ্ড কাঁদছে তখন, এবং মায়ের ওই গোড়ালিটা না পুরো থলথলে হয়ে গেছিল, পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, এবং গোড়ালি ফ্র্যাকচার, এবং আরেক জায়গায় ক্র্যাক হয়ে গেছে পায়ের, মা কোনো রকম হেঁচড়ে হেঁচড়ে নামলো, বাবা কিন্তু তখন অলরেডি স্ট্রোকে পুরো বেডরিডেন, কোনোভাবে মায়ের ট্রিটমেন্ট, আমি এমন গেছে বাবাকে সকালে নিয়ে যাচ্ছি তো মাকে সন্ধেবেলা ট্রিটমেন্টের জন্য, এবং মা পুরো তখন বসে গেল, মা কিছু করতে পারছে না, ওই সময়টা ঘরের সব কিছু আমাকে হ্যান্ডেল করতে হয়েছে, করোনা চলছে, সেইভাবে বাইরে গিয়ে মার্কেটিং করা, মেডিসিন আনা, সব কিছু করতে হয়েছে, তো আমি না একটা জিনিস ভেবেছিলাম, যখন লাইফে তোমার এতগুলো প্রবলেম একসাথে এসছে এবং তোমার কিছু করার নেই, এখানে তোমার কোনো হাত নেই, তোমার একটাই কাজ, সারভাইভ যদি করতে হয় তোমাকে হাসি মুখে প্রত্যেকটা কাজকে হ্যান্ডেল করে তোমায় করতে হবে, আমি উইথ স্মাইলিং ফেসে থাকতাম, অনেকে আসতো তোর কি কষ্ট হচ্ছে, না এটা আমার এক্সাম হচ্ছে, আমি তাদের বলতাম এটা আমার এক্সাম হচ্ছে, এই এক্সামে যদি আমি পাশ করতে পারি না তবে আমি পাস, এটা আমার লাইফের এক্সাম, এটা আমার গ্র্যাজুয়েশন, অনার্স, মাস্টার্স নয়, এটা আমার লাইফের এক্সাম, এটা আমি খুব মানি। ব্যাক ক্যামেরাতে আমি শুনছিলাম তোমার একটা, তুমি সলভ করেছো একটা মারাত্মক হরার কেস রয়েছে তোমার, এইবার পুরো সোজাসুজি চলে যাবো, এই কেসটা কি হয়েছিল, কি ঘটেছিল, বলো কিভাবে সলভ করেছিলে তুমি, বলো। পার্টিকুলারলি এই যে কেসটা রয়েছে, এই কেসটা সাডেনলি পাওয়া, মানে কেউ কন্ট্যাক্ট করেছে, কনসালটেন্সি নিয়েছে, তারপরে আমি সেখানে গেছি, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে 2025-এর ফেব্রুয়ারি মাস, সেই সময় আমরা যারা স্পিরিচুয়াল ওয়ার্ক করি বা অকাল্ট নিয়ে যারা কাজ করি, প্র্যাকটিসিং অবস্থাতে অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা যাই, এবং সেটা আমাদেরকেও ইম্প্যাক্ট করে, সেটা তুমি ভালোভাবেই জানবে। আমার মনে হয়েছিল যে এইসবের থেকে 4-5 দিন একটু দূরে থাকবো, মানে ফোন টোন আছে, নিজের পার্সোনাল ফোন আছে, মা বাবা টিম মেম্বার্সরা কন্ট্যাক্ট করতে পারবে, এইসবের থেকে একটু দূরে কোথাও রিট্রিটে যাব, কারণ একটা স্পঞ্জ সব কিছু অ্যাবজর্ব করছে, আর অ্যাবজর্ব করার কিছু নেই, জাস্ট এটাকে স্কুইজ করতে হবে যাতে সব নির্যাসটা বেরিয়ে যায়, আবার যাতে নতুনভাবে কাজের একটা
ইম্প্যাক্ট, কাজ করার একটা টেন্ডেন্সি, কাজ করার একটা খিদে, সেটা যাতে আসে। তো এই সময় আমি নর্থ বেঙ্গলে যাই, এবং নর্থ বেঙ্গলে যাওয়ার আর একটা কারণও ছিল, সেটা হচ্ছে একটা বার্থডে পার্টি। ডোডো বলে একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা, একটা ছেলে, ঠিক আছে, খুব কিউট। তার মা বাবা সাবস্ক্রাইবার হয়, পুরো পরিবারই কিউরিওফাইড বলো, কৌস্তবের আড্ডা বলো, সবই দেখতো। শুভ এবং অঙ্কিতা, শুভর বয়স হবে 32, অঙ্কিতা অ্যারাউন্ড 28, মানে আমারই বয়সী, এবং 5 বছরের ছেলে ডোডো। বিয়েটা অনেকটা আগেই করেছে, 23 বছর 22 বছর বয়সে অঙ্কিতার বিয়ে হয়েছে, এবং বিয়ের 1 বছর পরেই কনসিভ করে। ভালো ব্যাপার, মানে একদম ভরা সংসার, ঠিক আছে। শ্বশুর শাশুড়ি রয়েছে একসাথে, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা একসাথে থাকে। শিলিগুড়ি থেকে তুমি পাহাড়ে উঠছো, সেই পথে কমপ্লেক্স পড়ে একটা, এক্স্যাক্ট নাম লোকেশন বলছি না, ওখানেই থাকে 3 BHK একটা ফ্ল্যাটে। যেহেতু বার্থডে পার্টি, সবাই এসছে ওখানে। আমি একদম লাস্ট মোমেন্ট, আমার বেসিক্যালি মালদাতেও একটা কাজ ছিল, ওটা করে ভেবেছিলাম নর্থ বেঙ্গল চলে যাব, এবং বার্থডে পার্টিটাও ছিল। আমি খুব একটা কনফার্ম ছিলাম না যে আমি মালদার কাজটা কমপ্লিট করে আমি ওখানে ঠিক সময় যেতে পারবো কিনা, বাট কাজ ঠিকঠাক হয়ে যায়। তো যেদিন বার্থডে পার্টি, সেই দিন দুপুর নাগাদ আমি ওখানে পৌঁছই। তারপরে যেরকম আড্ডা, আর কি, পুরো ফ্যামিলি যেহেতু দেখে কন্টেন্ট, ওই আমার আগরপাড়ার যে ভিডিওটা রয়েছে, যেটা দিয়ে কল রেকর্ডিং স্টার্ট, সেখান থেকে পুরো ফ্যামিলি ভিডিওস দেখে। বার্থডে পার্টি হয়েছে, কেক ফেক কাটা হয়েছে, রাতের ডিনার করতে বসবো, সেই সময় এই যে অঙ্কিতা, তার দাদা এবং তার দাদার ওয়াইফ, অর্থাৎ অঙ্কিতার বৌদি, এরা আসে। দাদার নাম হচ্ছে বিদ্যুৎ এবং বৌদির নাম হচ্ছে সৃজা। 36 বছর বয়স হবে বিদ্যুতের, এবং সৃজা ওই অ্যারাউন্ড 29 এরকম হবে, 7 বছর ডিফারেন্স রয়েছে, বাচ্চাও হয়নি ওদের। এবার এখানে আর একটা মজার ব্যাপার, এরাও দেখে, এবার জানতো না যে আমি আসবো, আমাকে দেখে সারপ্রাইজড হয়ে গেছে। আন্তরিক পরিবার, খুব ভালোভাবে কথাবার্তা হচ্ছে, আড্ডা হচ্ছে, মজা হচ্ছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু সাইডে ড্রিঙ্কও করছিলাম। তো সেই সময় বিদ্যুৎ, অর্থাৎ ওই শুভর যে শালা বিদ্যুৎ, অঙ্কিতার দাদা, সে আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করে, কৌস্তব, এই যে ঘটনাগুলো তোমরা সম্প্রচার করো, এইগুলো কতটা ঠিক, কতটা ভুল, সব কি সত্যি? এবার আমার যেটা এখানে বলার, সেটা হচ্ছে যে এতগুলো মানুষ এতদিন ধরে নিজেদের লাইফের ঘটনা শেয়ার করছে, একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তাই জন্য শেয়ার করছে। কারোর তো খেয়ে দেয়ে কাজ নেই, উইদাউট এনি রিজন এখানে এসে ঘটনা বানিয়ে শেয়ার বানিয়ে করবে। কোনো গল্প করবে। ট্রু। তো আমি বললাম, বিশ্বাস যদি হয় করবে, নয়তো এন্টারটেনমেন্ট হিসেবে নাও। বলছে না, সেই কারণে জিজ্ঞাসা করিনি, আমাদের নিজেদের সাথে একটা খুব অদ্ভুত ব্যাপার ঘটছে, সেই কারণে জিজ্ঞাসা করলাম। বলছে যে আমি তোমাকে বলবো ব্যাপারটা কি হয়েছে। আমি বললাম ঠিক আছে বলো, বাট এখন রাত হয়ে গেছে অনেকটা, এরকম পরিবেশ রয়েছে, একদম আমি আছি, বেশ কিছুদিন আছি নর্থ বেঙ্গলে, একদম প্রপারভাবে শুনবো। বেসিক্যালি সব দিন সেম হয় না। নবতারা চক্র খুব ফলো করি আমি। নবতারা চক্রতে 9টা নক্ষত্রের একটা সেট, জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যুরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। এই যে নবতারা চক্র রয়েছে, তার মধ্যে জন্ম, বিপদ, প্রত্যুরী এবং বধ, এই 4টে নক্ষত্র খুব একটা ফেভারেবল হয় না। সো বেসিক্যালি ওদিন বিপদ নক্ষত্র চলছিল। পরের দিন ভেবেছিলাম
এই পুরো ব্যাপারটা শুনবো ওর থেকে। তো এইসব কথাবার্তা আড্ডা ইয়ার্কিতে পুরো রাত কেটে যায়, ভোরবেলা ঘুমোতে যাই। দুপুর যখন উঠি তখন খুব হুজুগ ওঠে যে কোথাও ঘুরে আসি। তো কাছে পেরে কি আছে, মিরিক আছে। এই যে শুভ বলে যে ছেলেটি, ওর একটা KTM এর অ্যাডভেঞ্চার বাইক রয়েছে। আমার তো বাইক রাইড খুব ফেভারেট। তো আমরা কি করি, বাইক রাইডে বেরিয়ে যাই। অঙ্কিতা যায়নি তখন। আমি বাইক চালাচ্ছিলাম, এবার পাহাড়ি রাস্তা, আমিও একটু সাবধানে ধীরে ধীরে চালাচ্ছি, এরকম ঘুরে ঘুরে ওঠার ব্যাপার। তো আমি যখন বাইক চালাচ্ছি তখন বিদ্যুৎ ফোন করেছে শুভকে। ফোন করে বলছে যে কোথায় তোমরা? বলছে এই তো দাদাকে নিয়ে যেতে যাচ্ছি, মিরিকে যাচ্ছি। বলছে ঠিক আছে যাও, আমরাও আসছি। তো বেসিক্যালি বিদ্যুৎ, সৃজা এবং অঙ্কিতা, ডোডো এরা আমাদেরকে জয়েন করে মিরিকে। ততক্ষণে আমরা বোট রাইড সব কিছু করে নিয়েছি এবং ওখানে বেশ ভালো কিছু খাবার পাওয়া যায়, চানাচুরের মতো পেঁয়াজ টমেটো দিয়ে মেখে দেয়, বেশ ভালো লাগে খেতে। বালেনো গাড়ি ছিল এদের, পার্ক করে এখানে এসছে। যেরকম মানে পুরো ঘোরাঘুরি, মানে কি বলবো, ওই জায়গাটা নৈসর্গিক পুরো। মানে বোটিং হচ্ছে ঝিলের মধ্যে দিয়ে, যাচ্ছি এদিকে, লাইটিংস খুব ভালো, পিসফুল লাগছিল। বাট এই পিসফুল লাগাটা খুব বেশিক্ষণের ছিল না। আর এই কেসটা যখনই বলি, যখন এই ফ্রেজে আসি, তখন যাই না একটা অদ্ভুত এনার্জি ড্রেন হয়। তুমি হয়তো দেখেও বুঝতে পারছো, কারণ ঘটনাটাই এতটাই সাংঘাতিক। তো ওইসব হয়ে যাওয়ার পরে কথাবার্তা হয়। বিদ্যুৎ বলে যে দাদা তুমি তো ঘটনা শুনবে, আমি ওর থেকে বয়সে ছোট কিন্তু, বাট স্টিল নর্থ বেঙ্গলের লোকেদের আন্তরিকতা এত ভালো, আমার খুব ভাল লাগে নর্থ বেঙ্গলের মানুষদের। বললে দাদা তুমি তো ঘটনা শুনবে বলেছিলে, এক কাজ করি চলো, রাতে রান্না বসাচ্ছি সবাই, ঠিক আছে? আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, ভালো করে চিকেন ফিকেন কাটিয়ে আনছি, ভাত আর মুরগির মাংস খাওয়া হবে। আমার ব্যাগ ফ্যাগ এর বাড়িতে ছিল, শুভর বাড়িতে ছিল। আমি বললাম ঠিক আছে, চাপ নেই, ওখানে থাকুক, জাস্ট আমার রাতে পড়ার জন্য তো কিছু লাগবে। বললো অসুবিধা নেই, আমি একে দিয়ে আনিয়ে দেবো, কাউকে একটা দিয়ে আনিয়ে নেবো। ভালো কথা। তো আমি তখন ওদের সাথে গাড়িতে উঠে গেলাম বালেনো। আর শুভ আর অঙ্কিতা একসাথে, এবার শুভ একা যাবে, তো অঙ্কিতা আর শুভ একসাথে বাইকে করে বিদ্যুতের বাড়ির দিকে যাচ্ছে। ওদের বাড়ি, ওদের ফ্ল্যাট না, দুটো বাড়ি পাশাপাশি, আর আশেপাশে না একটু ফাঁকা জায়গা রয়েছে। বাড়িতে যাওয়ার পর যখন ঘরের মধ্যে ঢুকবো, সেই সময় না আমার একটা উইয়ার্ড সেন্সেশন হয়, অদ্ভুত একটা, আমি তো একদম রিল্যাক্স মোডে রয়েছি, সেই সময় অদ্ভুত একটা সেন্সেশন, মনে হচ্ছে গা ভারী হয়ে যাচ্ছে, কিছু একটা রয়েছে এই বাড়িটাতে। ঘরে ঢুকে যাই, বেশ বড় বাড়ি, মানে বাড়িটা 3 তলা, মুখোমুখি রুম এরকম ভাবে, আর ছাদ রয়েছে, ছাদের একটা পাশে ঠাকুর ঘর রয়েছে, আর পুরো যে রান্না বান্না যা হয় ছাদের ওখানে আর একটা ঘর রয়েছে, জয়েন্ট ফ্যামিলি ওদের পরিবারে অনেক মানুষ, পুরো জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকে। বাট অসুবিধাটা সেটা হচ্ছে যখন কথাবার্তা হয় বুঝতে পারি বাড়িতে না একে একে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের প্রবলেমস হচ্ছে। কারোর ল লিটিগেশন জাতীয় প্রবলেম হচ্ছে, কারোর হেলথে কোনো রকমের কোনো এফেক্ট হয়েছে। ইভেন বিদ্যুতের মা রিসেন্টলি কিছুদিন আগে কি বলবো, বাথরুমের মধ্যে এমনভাবে পড়ে যান, ঠিক আছে, ওনার যে কলার বোন ছিল, তো ওনার কলার বোন নাকি ভেঙে গেছে। মানে মাল্টিপল, তুমি যদি বলো যে মিসফরচুন রিলেটেড যে ইভেন্টস, সেইগুলো বিদ্যুতের নিজের পার্সোনাল কিছু প্রবলেমস, যেমন টাকা কামাচ্ছে
বাট টাকাটা রাখতে পারছে না। এরকম ধরনের ব্যাপার স্যাপার আমি কথাবার্তা বলে জানতে পারি। তোমাকে তো যেটা বললাম যে এই ঘরে ঢোকার পর বা এই বাস্তুতে ঢোকার পর কি হয়, একটা উইয়ার্ড সেন্সেশন হয়েছিল আমার। এরকম ধরনের যখন স্পিরিচুয়াল বা কোনো কিছুর মধ্যে ইনভলভ হই, আমার স্মেল, ড্রিমস, তার সাথে সাথে ইনটিউশন প্রবলভাবে কাজ করে। কিরকম স্মেল পেয়েছিলে যখন ঢুকছিলে? এখানে স্মেল বলছি আমি, ঢোকার পরই কোনো স্মেল পাইনি, বাট এদের বাথরুম যখন আমি ইউজ করি, বাথরুমের মধ্যে কেমন যেন একটা পানের গন্ধ, পানের পিকের গন্ধ, একটা শ্যাওলা ধরা মরচে পড়া জায়গার যেরকম গন্ধ হতে পারে সেরকম, বাট বাথরুম কিন্তু ঝাঁ চকচকে। ওকে, পয়সাওয়ালা ফ্যামিলি, সো মানে এরকমটা না যে খুব পুরনো বাড়িতে রয়েছে, মানে রেনোভেট করা, মানে মানে সময়ের সাথে সাথে রিনোভেট করা হয়েছে। এই যে বিদ্যুতের বাবা একটা রাতে, স্পেসিফিক্যালি মাঝরাতে 3টের সময়, ওনার কোনো একটা কারণে না ঘুম ভেঙে যায় এবং ছাদ থেকে কোনো একটা আওয়াজ শুনতে পেয়েছিলেন উনি। ওনাকে কেউ যেন ছাদে ওনার নাম ধরে ডাকছে। তিনি ওই সময় একা একা ছাদে যান। এটা কিন্তু আমি ফেব্রুয়ারির কথা বলছি, এই পুরো ব্যাপারটা হয়েছে ডিসেম্বরে, 2024-এর ডিসেম্বরের লাস্টে। অ্যান্ড আমিও সেই সময় নর্থ বেঙ্গলেই ছিলাম, শিলংয়ে ছিলাম। তো উনি শুনতে পান যে ওনার নাম ধরে ছাদ থেকে কেউ ডাকছে। উনি যখন ছাদে পৌঁছন, এমন অদ্ভুত কিছু ব্যাপার উনি দেখেন যেটা দেখে ওনার মানে কি বলবো, কি ঘটেছিল সেটা বলছি। উনি ছাদে গেছেন, উনি দেখছেন সামনে একটা বাড়ি রয়েছে বললাম, ওই যে বাড়িটা রয়েছে ওই বাড়িটার ছাদের মধ্যে একটা ছেলে দৌড়ে দৌড়ে আসে, মানে সিঁড়ি দিয়ে ছাদের দরজা খুলে ছাদে আসে, নিচের দিকে কিছু একটা দেখে, দেখে ছাদ থেকে লাফ দিয়ে দেয়। ছাদ থেকে কোথায় লাফ দেয়? নিচে। আবারও কোন ছিল এটা? ওরা যে বাড়িতে রয়েছে হুম তার সামনের বাড়িতে হুম ছাদে, হুম ছাদের দরজা খুলে হুম একটা ছেলে আসে, নিচের দিকে এরকম ভাবে তাকায়, কি যেন একটা দেখলো, হুম। দেখে নিচে জাম্প করলো। এটা রোজ দেখে? রোজ না, ওটা ওই পার্টিকুলার রাতেই প্রথমবার দেখে। আচ্ছা। শুধু সেটা না, এই একটা ছেলেকে জাম্প করতে দেখেছে, হুম। তার কিছুক্ষণ পরে আবারও একটা ছেলে আসে, আচ্ছা। সেই ছেলেটাও আশেপাশে কিছু দেখে, ছাদের প্রাচীরের সামনে যায়, বিদ্যুতের বাবার দিকে তাকায়, একটা উইয়ার্ড ভাবে তাকিয়েছিল যেটা আমাকে জানিয়েছেন। তারপরে সে আবার ঝাঁপ মারে। অদ্ভুত। তারপর? দুজন পরপর ঝাঁপ মেরেছে। এবার ওর বাবার তো পিলে চমকে গেছে, হুম বাড়িতে সবাইকে ডেকেছে, এই করেছে, বলছে এই সামনের বাড়ি থেকে দুটো ছেলে এরকমভাবে সুসাইড করতে গেছে, ছাদ থেকে লাফ মেরেছে আমার চোখের সামনে। ওরা মানে দরজা ফরজা করে রাত যখন ওই 3টের বাড়ি, সময়? রাত 3টে, এবার এইসব করতে করতে তো 3:15-20 বাজে। হুম এইসব করে যখন ওদের সামনের বাড়িটা, তার সামনে যায়, রাস্তাতে যায়, রাস্তায় কোনো লাশ নেই বা কোনো কিছু পড়ে নেই, কোনো বডি নেই। ওই বাড়ির, অদ্ভুত। ওই বাড়িতে কলিং বেল বাজানো হয়, বাড়িতে জিজ্ঞাসা করা হয় এরকম এরকম ব্যাপার ঘটেছে বা এরকম কেউ রয়েছে। এবার এখানে বলে রাখি, এই বাড়ির যে ওনার, সামনের বাড়িটার, হুম সামনের বাড়িটা বেসিক্যালি 3 তলা আর এদেরটা 4 তলা। হুম। সামনের বাড়িটা কি করা হয়, সামনের বাড়িটা বেসিক্যালি পিজি বা ধরো কেউ চাকরি বাকরি করছে তাদেরকে এরকমভাবে ভাড়া দেওয়া, কাইন্ড অফ মেস বাড়ি টাইপের ব্যাপার, ঠিক আছে। কেয়ারটেকার রয়েছে, ফ্ল্যাটের মতো করেই ঘরগুলোকে আলাদা করে তৈরি করা, অ্যান্ড ওটা ওরকমভাবেই রেখে দিয়েছে। তো মানে সামনের বাড়ির ফ্যামিলির সাথে এদের ফ্যামিলির ভালো কোনো সম্পর্ক এরকম টাইপের ব্যাপার না, যেহেতু বাইরের লোকজনই ওখানে বেশিরভাগ থাকে।
ওই যে মানে ছাদ থেকে দুটো ছেলেকে জাম্প মেরে নিচে পড়ার ব্যাপারটা, এটা শুধু বিদ্যুতের বাবাই দেখেনি, এটা আরো অনেকে দেখেছে পরিবারে। ছাদ থেকে ঝাঁপ মারাটা হুম, তারা কিভাবে দেখলো? তারাও শুনতে পেয়েছে, ছাদ থেকে তাদেরকে কেউ নাম ধরে ডেকেছে, ওদের মনে হয়েছে ছাদে যাওয়া প্রয়োজন, ছাদে গেছে, এরকমভাবে একটা ছেলে এলো, ছাদ থেকে লাফালো, আবার পরে আর একটা ছেলে এলো, লাফালো, এরকম ব্যাপারটা হচ্ছে। হয়তো হ্যালুসিনেশন হতে পারে, বাট সবার কি একই ধরনের হ্যালুসিনেশন হবে? আর হ্যালুসিনেশনটা হবে কেন? কোনো সাবস্টেন্সের প্রভাবে হতে পারে, অথবা পরিবারের সবাই পাগল, বাট কোনোটাই নয়। ইভেন এই যে একটা স্বপ্নের ব্যাপারে তোমাকে আমি বললাম, এই স্বপ্নটা প্রথম এই পরিবারেরই একজন দেখে, ঠিক আছে? আর এই স্বপ্নের খুব ইন্টারনাল একটা মিনিং রয়েছে। পরিবারেরই একজন এই স্বপ্নটা দেখে। এই ইন্টারনাল মিনিংটা কি? আমি যদি তোমাকে বলি, এই যে মা দুর্গা স্বপ্নের মধ্যে যেটা দেখেছে, মা দুর্গার মূর্তি পুড়ছে, জ্বলছে, ছাইগুলোকে সরানো হচ্ছে, এরকমটা কি কনসিডার করা যেতে পারে দৈবিক যে প্রভাব এই পরিবারের ওপরে ছিল, বা দৈবের যে প্রভাব এই পরিবারের উপরে ছিল, যে প্রোটেকশন ছিল, সেটাকে কেউ নষ্ট করে দিতে চাইছে? একদম, এটাই মিনিং হয়, নষ্ট হয়ে যাচ্ছে সেই প্রভাবটা। সেকেন্ড, ওই যে খোঁড়া লোকটা এসে বাঁ পায়ে 3 বার মারলো, কোনো শর্ট কর্ম এদের উপর প্রয়োগ করা হয়েছে? কারণ যখনই এরকম টাইপের কোনো ধরনের কোনো ক্রিয়া যার কারণে মানুষের প্যারালিসিস হয় বা খুব বাজে রকমের প্রভাব পড়ে, তুমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে লেফট সাইডটা আগে পড়ে যায়। এক্স্যাক্টলি, লেফট সাইড এফেক্ট করে ব্ল্যাক ম্যাজিকে, যে কোনো হার্মফুল ব্ল্যাক ম্যাজিক, এবং যেটা কারুরকে হাইট করে করা হয়েছে, ইভেন বশীকরণও, তার কিন্তু লেফট সাইডে কিছু না কিছু প্রবলেম হয়। বিশেষ করে হার্মফুলও তো 100% লেফট সাইড থেকে প্রবলেম ক্রিয়েট হয়। থার্ড, এই যে একটা রুমের মধ্যে অনেক মানুষ রয়েছে যে সেই পার্টিকুলার ব্যক্তিটাকে আছড়ে খামছে, টর্চার দিচ্ছে, মানে টর্চার করছে কাইন্ড অফ, এটা কি এরকম হতে পারে যে একাধিক প্রেত অন্য ডাইমেনশনাল অ্যাসপেক্টে রয়েছে এবং তোমাকে বা তোমার সোলকে, সেগুলো তোমার সোলকে টর্চার করছে? একদম হতে পারে। তো বেসিক্যালি এই যে মিনিংটা আমি বার করেছিলাম, কিন্তু যখন বার করেছি তার আগে এই পরিবারের সাথে মাল্টিপল নেগেটিভ ঘটনা ঘটে গেছে, একাধিক মৃত্যু ঘটে গেছে, টাইম স্প্যানটা তোমার ধরে নাও 3 থেকে 4 মাস, তার মধ্যে ফার্স্টের দিকে আমি এদেরকে সতর্কও করেছিলাম, বাট হয় না, অনেক মানুষ একসাথে, কেউ কিছু মানে কেউ কিছু মানে না, তখন হয়তো ব্যাপারটা গুরুত্ব দিয়ে যদি ওরা ভাবতো, তাহলে হয়তো ওই পরিস্থিতি দেখতে হতো না। আর ইভেন আরেকটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে ঘটনাটা এখনো চলমান, রেমেডি করেছি, কাজ করেছি, অনেক কিছুই হয়েছে, এবং এর অনেক লেয়ার্স রয়েছে। আমি ইনিশিয়াল পোর্শনটা বললাম, ছাদ থেকে যারা লাফ মারতো তারা কারা, এই স্বপ্নের মিনিংটা বললাম, বাট বাস্তবে কি ঘটেছিল, কেন ঘটেছিল, কি কি প্যারানর্মাল অ্যাসপেক্ট ওদের বাড়িতে শুরু হয়েছিল, এটা হয়তো একটা এপিসোডে বা প্রথম পডকাস্টেই পুরোটা বলতে পারবো না, কারণ এগুলো তো খুব কনফিডেন্সিয়াল ব্যাপার। আমি অতটাই বলেছি যতটা বলার পারমিশন আমার কাছে রয়েছে।
কারণ তাদেরও কনসেন্ট লাগে। এক্স্যাক্টলি। যদি অডিয়েন্সের ভালো লাগে বা তারা এই কেসটার ব্যাপারে জানতে চায় হুম। এবং আমি যদি তাদের থেকে কনসেন্ট পাই, যদিও বা আমি নাম এবং জায়গা কিছুটা চেঞ্জ করে তারপরে প্রেজেন্ট করছি পুরো ব্যাপারটা, তাহলে ডেফিনেটলি এটার পরবর্তী পোর্শনে কি হয়েছে সবটা জানাবো। কিউরিওফাইড বা কৌস্তবের আড্ডাতে এমন অনেক মানুষ আমাকে যোগাযোগ করে যাদের কেসগুলো ট্রিমেন্ডাস লেভেলের, ভয়ানক, ভয়ঙ্কর, গায়ের লোম খাড়া হয়ে যাবে এরকম। বাট কনফিডেন্সিয়ালিটির জন্য আমরা অনেক কিছু শেয়ার করতে পারি না। আর এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো প্রচণ্ড নেগেটিভ ইম্প্যাক্ট দেয় মানুষকে। ইভেন এই ঘটনাটা আমি নিজে যখন বলি, আমি তখন এনার্জি মানে প্রচণ্ড ড্রেন্ড ফিল করি। ইভেন আজকেও আমি এটা দেখলাম, তুমি যখন মানে আমি পুরোটা ব্যাপারটা আছে, কিন্তু তুমিও ব্যাপারটা ফিল of করতে course পারো। আছে। আজকেও আমি এটা দেখলাম, তুমি এই কেসটা যখন বলছো, তো শুরু যখন হয়েছিল তখন তোমার এনার্জি একরকম ছিল, বাট তুমি আস্তে আস্তে যখন কেসের মধ্যে ঢুকলে স্টেজ তো তোমার মধ্যে যেন একটা এনার্জি ড্রেন আউট হওয়ার একটা ইভেন অনেক কিন্তু সময় চোখ ফিল ফুক লাল করলাম। হয়ে যায়, জানি না কেন। বলবো পুরোটাই যদি অডিয়েন্স জানতে চায় বা আমি অবশ্যই কনসেন্ট পেয়ে নেক্সট যাই। কোনো একটা এপিসোডে তোমার পুরো কেসটাই কিন্তু শুনবো, কারণ খুব ইন্টারেস্টিং কেসটা। অফ ক্যামেরা আমি অনেকটা শুনেছি, কিন্তু দর্শকদের জন্য বাকিটা অবশ্যই তুমি একদিন আসবে আমার চ্যানেলে এবং সেদিন পুরো ঘটনাটাই শুনবো। নিশ্চয়ই। কেমন লাগলো আজকে আপনাদের এই কৌস্তবের সাথে একটা মারাত্মক ইন্টারেস্টিং কেস স্টাডিও শেয়ার করলো, সাথে আরও অনেকগুলো অ্যাসপেক্ট আমরা ডিসকাস করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যে কেসটা নিয়ে ও পুরো কেসটা কিন্তু আজকে শেয়ার করলো না, আপনারা জানাবেন আপনারা শুনতে চান কিনা। অবশ্যই ও নেক্সট একটা এপিসোডে কিন্তু আসবে এবং পুরো কেসটা কি হয়েছিল, কিভাবে কি হয়েছিল এবং একটা পরিবার কিভাবে নানা রকম প্রবলেমের মধ্যে পড়েছিল এবং কিভাবে সেই প্রবলেম থেকে সলভ করেছিল, সমস্ত কিছুর ডিটেলসে ও আপনাদের সাথে শেয়ার করবে। আজকে যতটুকু শুনলেন ততটুকু কেস আপনাদের কেমন লাগলো, আমাদের ডিসকাশন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলে একদম যারা প্রথম আমার চ্যানেল দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। যদি আপনারা আপনাদের জীবনের কোনো ঘটনা শেয়ার করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, এবং কমেন্ট বক্সেও দেখবেন নাম্বারটা পিন পোস্ট করা থাকবে। যদি আপনারা কোনো স্পিরিচুয়াল হেল্প চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আর একটা ভয়ঙ্কর হরর কেস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।